শুরুতে জানিয়ে দেব, ইসরায়েলি গাজা যুদ্ধবিরতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে অভিযোগ হামাসের। জানিয়ে দেব, রাশিয়ার জব্দকৃত সম্পদ ইউক্রেনকে দেবে G7। এছাড়া রয়েছে ন্যাটোর পরবর্তী মহাসচিব হতে যাচ্ছেন মার্ক রুট। সর্বশেষ জানিয়ে দিব, যুদ্ধবিরতির চুক্তির প্রক্রিয়া শেষ মুহূর্তে গাজা যুদ্ধ ভয়ঙ্কর হয়ে উঠেছে। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার দাবি হুথিদের। ইয়েমেন উপকূলে লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেন সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। গাজায় ইসরায়েলি যুদ্ধের প্রতিবাদে ফিলিস্তিনিদের সমর্থনে বুধবার লোহিত সাগরে ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। 2014 সালে ইয়েমেন সরকারকে উৎখাত করার পর থেকে সৌদির নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েল যুদ্ধ শুরুর পর গত নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলি মালিকানাধীন জাহাজকে লক্ষ্যবস্তু করেছে এই গোষ্ঠীটি। গাজা উপত্যকায় ইসরায়েল হামাসের চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক পথে প্রায় প্রত্যেক দিনই হামলা করেছে হুথিরা। বুধবার এক বিবৃতিতে হুথি গোষ্ঠী বলেছে, তারা নৌ ড্রোন, আকাশ থেকে ছোড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লোহিত সাগরে একটি জাহাজকে লক্ষ্যবস্তু বানিয়েছে। সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের বন্দর শহর হুদাইদা প্রদেশের প্রায় 68 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থান করা জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা আমব্রে। ব্রিটেনের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সি বলেছে, হুদাইদা থেকে প্রায় 66 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে ছোট একটি নৌযান থেকে ওই জাহাজে হামলা করা হয়েছে। হামলার পরপরই ক্রুদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় জাহাজটি। পরে বিমান থেকে ছোড়া অজ্ঞাত একটি প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্র দিয়ে দ্বিতীয়বারের মতো হামলা করা হয় জাহাজটিতে। সামরিক কর্তৃপক্ষ এই জাহাজটিকে সহায়তা করছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছেন, মনুষ্যবিহীন এই যান ব্যবহার করে টুটোর জাহাজে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এতে জাহাজের ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয় এবং পানি ঢুকে যায়। এদিকে ইসরায়েলের 6টি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, তারা ইসরায়েলের 6টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। লেবাননের এই গোষ্ঠীটি বলেছে, ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ এক কমান্ডার নিহত হওয়ার প্রতিশোধ নিতে তারা ইসরায়েলের 6টি সামরিক স্থাপনায় রকেট ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা 6টি সামরিক স্থাপনা লক্ষ্য করে রকেট ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এবং একই সঙ্গে আরও 3টি ইসরায়েলি ঘাঁটিতে বিস্ফোরকবাহী স্কোয়াড্রন উড়িয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী IDF জানিয়েছে, গত 1 ঘন্টায় লেবানন থেকে গালিলি এবং গোলান মালভূমিতে প্রায় 40টি রকেট ছোড়া হয়েছে। ইহুদি সামরিক বাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বেশ কয়েকটি রকেট প্রতিহত করা হয়েছে, অন্যগুলো আঘাত হেনেছে। হিজবুল্লাহ রকেট হামলায় আগুন ধরে গেছে এবং 2 জন হালকা আহত হয়েছেন। এদিকে ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র খুবই উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, হিজবুল্লাহ ইসরায়েলের সংঘাত একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিচ্ছে। ইসরায়েল বলেছে, লেবানন সীমান্তে যা হচ্ছে তার দায় হিজবুল্লাহ ও এর সমর্থক ইরানের। বিশ্লেষকরা আল জাজিরাকে বলেছেন, গাজায় যুদ্ধবিরতি হলে ইসরায়েলের সামরিক ফোকাস লেবাননে ঘোরাতে পারে। গত বছরের 7 অক্টোবরের পরের দিন হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলে গোলা বিনিময় করছে। ইসরায়েল এই সময়ে প্রায় 300 জন হিজবুল্লাহ সদস্য ও 70 জনের বেশি বেসামরিক লোককে হত্যা করেছে। অন্যদিকে ইসরায়েল বলছে, হিজবুল্লাহর আক্রমণে তাদের প্রায় 15 সৈন্য এবং 10 জন বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন। এদিকে উত্তেজনার মধ্যেই কিউবায় পৌঁছল রাশিয়ার যুদ্ধ জাহাজ। পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছাকাছি কিউবায় পৌঁছেছে রাশিয়ার নৌবহর। এই বহরে রয়েছে পরমাণু চালিত একটি ডুবোজাহাজ এবং একটি রণতরী সহ 4টি নৌযান। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে মাত্র 90 নটিক্যাল মাইল দূরে অবস্থিত হাভানা বেইতে নৌবহরে জাহাজগুলো নোঙর করা হয়েছে। বুধবার ভোরে রাশিয়ার জাহাজগুলো হাভানা বেতে প্রবেশ করে। এতে ঢোকার সময় 21টি তোপধ্বনি দেওয়া হয়। ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার উত্তেজনা বিরাজ করছে। এর মধ্য দিয়ে কিউবায় এই নৌবহর পাঠানো মস্কোর শক্তি প্রদর্শনের প্রচেষ্টা বলে মন্তব্য করা হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অ্যাডমিরাল গোরশকভ নামের জাহাজ এবং কাজান নামক ডুবোজাহাজ এই দুটোতেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র জিরকন সহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র বহন করা হয়। এর আগে তারা আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে। তবে কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাহাজগুলোতে কোনোটির ভেতরেই পারমাণবিক অস্ত্র নেই। এগুলো সেখানে 5 দিন অবস্থান করে
করবে। জাহাজগুলো অবস্থানের কারণে ওই অঞ্চলে কোনো নিরাপত্তা হুমকি তৈরি হবে না বলে সতর্ক করেছে কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন কর্মকর্তারা বলেছেন তারা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার জাহাজগুলো কিউবার কাছাকাছি পৌঁছলে সি ড্রোন ব্যবহার করে সেগুলোকে নজরে রেখেছিল মার্কিন নৌবাহিনী। এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে এটি একটি আনুষ্ঠানিক সফর। জাহাজে নাবিকেরা যেন বিশ্রাম নিতে পারেন এবং স্থানীয়ভাবে সুপরিচিত জিনিসগুলোর সঙ্গে পরিচিত হতে পারেন তা নিশ্চিত করতে এই সফরের আয়োজন করা হয়েছে। রাশিয়া এর আগেও কিউবায় যুদ্ধ জাহাজ পাঠিয়েছিল, কিন্তু দুই দেশই দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত। হাভানায় সফর শেষে রাশিয়া জাহাজগুলো ভেনিজুয়েলায় যেতে পারে। সরকার গঠন করলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে, ঘোষণা যুক্তরাষ্ট্রের বিরোধী দলের। যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার করেছে। আগামী 4 জুলাই যুক্তরাজ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গত 23 তারিখে যুক্তরাজ্যের বর্তমান সরকারের মেয়াদ অন্তত 6 মাস আগে আগাম নির্বাচনের ঘোষণা দেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক। খবর অনুসারে ব্রিটেনের বর্তমান বিরোধী দল লেবার পার্টি নির্বাচনের পূর্ব জরিপে অনেক ব্যবধানে এগিয়ে আছে। লেবার পার্টির নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে ফিলিস্তিনি জনগণের জন্য ফিলিস্তিন রাষ্ট্র অবিচ্ছেদ্য অধিকার। পরবর্তী সরকার গঠন করতে পারলে তারা এই নীতিতে বাস্তব রূপ দেবে। নির্বাচনী ইশতেহারে আরও বলা হয়েছে শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে আমরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অঙ্গীকারবদ্ধ। বর্তমান কনজারভেটিভ নেতৃত্বাধীন সরকার অতীতে বলেছে শান্তি প্রক্রিয়া শেষ হওয়ার আগে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে। গত মে মাসে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এতে ইসরায়েল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছিল এই পদক্ষেপটি হামাসের 7 অক্টোবর গণহত্যার পুরস্কার হিসেবে কাজ করছে। এদিকে F-16 যুদ্ধ বিমান কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের চুক্তি সম্পাদন। F-16 যুদ্ধ বিমান ক্রয়ের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক। চুক্তির অধীনে তুরস্ক 40টি নতুন F-16 যুদ্ধ বিমান পাবে। পাশাপাশি দেশটির বিদ্যমান বহরে থাকা 79টি যুদ্ধ বিমান আধুনিকায়ন করা হবে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে ওয়াশিংটন কয়েক মাসের আলোচনার পর $23 বিলিয়ন এই চুক্তিতে অনুমোদন দেয়। ফরাসি গণমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং উভয় পক্ষের প্রতিনিধিরা বিস্তারিত আলোচনা করছেন। গত সপ্তাহে তুরস্কের নতুন F-16 যুদ্ধ বিমান কেনাকে বড় পদক্ষেপ হিসেবে অভিহিত করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। সেই সঙ্গে এখন পর্যন্ত সবচেয়ে উন্নত F-16 শুধু নিকটতম মিত্র ও অংশীদাররা পাবে বলে জানিয়েছেন। আইন অনুসারে স্টেট ডিপার্টমেন্ট জানুয়ারিতে কংগ্রেসকে চুক্তির বিষয়ে অবহিত করে। সেই সঙ্গে গ্রিসের কাছে $8.6 বিলিয়ন মাধ্যমে 40টি F-35 যুদ্ধবিমান বিক্রয়ের বিষয়ে জানানো হয়। সুইডেনের সদস্য পদে তুরস্কের অনুমোদন দেওয়ার পর যুক্তরাষ্ট্র এই লেনদেনের বিষয়ে রাজি হয়। তুরস্কের সংসদের 1 বছরেরও বেশি বিলম্বের পর জানুয়ারিতে সুইডেনের ন্যাটো সদস্যপদ অনুমোদন করে। আগামী মাসে ওয়াশিংটনের ন্যাটো নেতাদের সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার আলোচনার কথা বলেছিল, তবে হোয়াইট হাউসে তাদের প্রথম বৈঠকটি সময়সূচি সংক্রান্ত সমস্যার কারণে স্থগিত করা হয়।